সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাইয়ে। আমি নুসরাত রহমান আপনাদের সাথে আছি আজ পুরো পর্ব জুড়ে। আর আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। আম তিনি ডাক্তার এ.কে.এম. খালিকুজ্জামান, যিনি একজন সাইকিয়াট্রিস্ট। আজ কথা হবে শীতকালে মাদকের প্রভাব ও এর প্রতিকার এবং নিরাময় এই বিষয়ের উপর। আপনাকে স্বাগতম ডক্টর খালিকুজ্জামান জি, ধন্যবাদ। আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আছি, ভালোই আছি। এই আ এই অ্যাকচুয়ালি আমাদের জীবনে ঋতুর প্রভাব সবসময় আছে এবং বাংলাদেশ খুব বৈচিত্র্যময় ঋতুর দেশ। আ একটা সময় তো ষড়ঋতুর দেশই বলা হতো। এখন যদিও ৬ টি ঋতুর পুরোপুরি আমরা ভিজিবল হয় না। না, অনেক সময় এখন চাক্ষুষ করতে সেরকম পারি না দেখা যাচ্ছে বা না আরকি। এক্সপেরিয়েন্স করতে পারি না। কিন্তু তারপরেও ঋতু বৈচিত্র্য আমাদের এখানে আছে। তো এই ধীরে, ধীরে যেমন প্রচন্ড গরম থেকে আস্তে, আস্তে আমরা শীতকালের দিকে আগাচ্ছি। এই যে বৈচিত্র্য, এই যে সময়ের পরিবর্তন, ঋতুর পরিবর্তন, এর কি কোনো প্রভাব আমাদের মনের উপর পড়ে? আমাদের বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি বা ঐতিহ্য যেটা, আর্য থেকে শুরু করেন, আর্য জাতি, অনার্য থেকে সেই আদিকাল থেকে ষড়ঋতুর প্রভাব তো অবশ্যই আছে, তাই না? রবীন্দ্রনাথের বলা হচ্ছে যে সেই আপনার আ আমাদের ছোট নদী চলে বাঁকে, বাঁকে বৈশাখ মাসে তার বৈশাখ মাস আসছে। হাঁটু জল থাকে। তো এখানে একটা সুন্দর ঋতুর একটা কথা আসছে। জি। আবার কবি জসীমউদ্দিনের একটা আছে যে, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে। গাছের ছায়া লতায় পাতায়, মোর উদাসী শিশুকাল মনে। লুকায়ে চায়। কত সুন্দর, সুন্দর কথাগুলো। হ্যাঁ, ঋতুর একটা প্রভাব অবশ্যই আছে। পল্লী কবি বলেন, বিদ্রোহী কবি বা বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি নজরুলের। তো ষড়ঋতুর প্রভাব থেকেই আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়। গ্রীষ্মকাল, বর্ষাকাল, তারপর আপনার শরৎকাল। এর মধ্যেই শীতকালের একটা আগমন এখন আমরা টের পাচ্ছি। আমরা দেখেছি যে ঢাকা শহরের বাইরে, বিশেষ করে গ্রাম অঞ্চল অথবা আরেকটু আশেপাশে যেগুলোতে গাছপালা বেশি যে জেলাগুলো আছে, সেখানে কিন্তু ইতিমধ্যে শীত পড়ে গেছে। বলা যেতে পারে যে তাদের টেম্পারেচার সে সন্ধ্যার পর থেকে ফল করে এবং অনেকে গরম জামা ব্যবহার করছে। আমাদের হয়তো ঢাকা শহরে একটু অন্যরকম, সেটাতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু ওইখানে শীতের একটা প্রভাব শুরু হয়েছে। এবং এখন আমরা রাস্তাঘাটে দেখছি যে শীতের যে ভাপা পিঠা সেটা কিন্তু তৈরি হচ্ছে। হুম। মানুষ বেশ খাচ্ছে, মজা করছে, আনন্দ করছে। তার সাথে আপনার আরেকটা পিঠা হয়, সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা বলা হয়, যেটা আমরা সুন্দর করে এক ধরনের রোল করে তৈরি করা হয়। এই তো আমাদের জীবন। এইভাবে তো আমরা এই বাংলা ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্যের মধ্যে ষড়ঋতুর প্রভাব একটা অনেক বড় বিষয়। এটা আমাদের মনন জগতের সাথে মিশে আছে। হুম, হুম। অবশ্যই মিশে আছে। সংস্কৃতির সাথে যেমন মিশেছে, মিশে আছে, হ্যাঁ। সাংস্কৃতিক চর্চা যখন হয় সেটা আমাদের মননের উপর প্রভাব পড়ে। অবশ্যই প্রভাব পড়ে। আমাদের প্রকৃতির সাথে ষড়ঋতুর একটা সম্পর্ক। কারণ প্রকৃতিটা ষড়ঋতুর মাধ্যমেই তারা সেজেগুজে আবার আমাদের কাছে আসে। হুম, তো আমরা সেভাবে ওটাকে অনুভব করি, ওটাকে আমরা আনন্দ উপভোগ করি। তো এই বিষয়গুলো ষড়ঋতুর সাথে আমাদের প্রকৃতির সাথে আমাদের মন জগতের সাথে, মনের জগতের সাথে আমাদের আবার বাইরের যত ঐতিহ্য, এগুলো একটা বিশাল একটা একটা সমন্বয়। সমন্বয়। এই আম সমন্বয় থেকে আমাদের জীবনের একটা গতি শুরু হয়। শুরু হয়। তো আপনি যেহেতু সাইকিয়াট্রি নিয়ে অনেক বছর কাজ করছেন, আপনি একজন সাইকিয়াট্রিস্ট। এই ঋতুর পরিবর্তনের সাথে কি আপনার কাজের ক্ষেত্রে আপনি এরকম কোনো পার্থক্য দেখেছেন? যে কোনো বিশেষ ধরনের মানসিক সমস্যার উদ্রেক এই সময় হয় কিংবা কমে যায়, এরকম কি কোনো পার্থক্য পেয়েছেন? হ্যাঁ, আমরা তো বিশেষ করে ঋতুর সাথে আ মানসিক স্বাস্থ্য বা আমরা যেটা বলব যে মানসিক যে আপনার সমস্যাগুলো, অসুস্থতা বলেন, সাইকিয়াট্রিক ডিজিজ বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার গুলো, এটা ষড়ঋতু বা ঋতুর সাথে একটা সম্পর্ক অবশ্যই আছে। এটা আমরা সিজনাল প্যাটার্ন বলে থাকি। আমাদের বিভিন্ন আ ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে। তারপর আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন আছে, আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট আছে। প্রতিটারই একটা গবেষণার যে দিকগুলো, সেটাতে উঠে আসছে
যে আমাদের গ্রীষ্মকাল বা বর্ষাকালের সাথে একটা মানসিক যে একটা পরিবর্তন হয়, মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়, সেখানে যে কিছু বিষয় হয়, আবার শীতকালে সেটা আরেকটু অন্যরকম দেখা যায়। যেমন আমাদের শীতকালে কি হয়, যেমন শীতের শেষে স্কুলের ছেলে মেয়েদের পরীক্ষা হয়ে যায়, বার্ষিক পরীক্ষা হয়ে যায়, তারা একটা লম্বা ছুটি পায়, তাদের একটা আনন্দ, অনেক বেশি মজা, তারা নানা বাড়ি যাচ্ছে, দেশি বাড়ি যাচ্ছে, দাদা বাড়ি যাচ্ছে, গ্রামের বাড়ি যাচ্ছে, সেখানে তারা একটা প্রকৃতির সাথে একটা মেলামেশার একটা সুসম্পর্ক তাদের গড়ে ওঠে সেখানে তখন। এই বিষয়গুলো কিন্তু আপনার মানুষের আনন্দের সাথে, উপভোগের সাথে, একটা মনের আনন্দের সাথে তার মনোবিকাশ বা মনের সুস্থতা অনেকটা নির্ভর করে। কোনো বিশেষ ধরনের রোগের আবির্ভাব কি হয় এই হ্যাঁ, এটা মানে আমরা শীতের সাথে সাথে এইভাবে বা বলতে পারি যে যখন এই বিষয়গুলো থেকে ছেলেমেয়েরা বঞ্চিত হয়, যেমন বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ যে হাসপাতালগুলো আছে সেখানে মনোরোগ বিদ্যা বিভাগের যে বহির্বিভাগটা আছে সেখানে কিন্তু রোগীর আপনার আনাগোনা বা রোগীর উপস্থিতিটা বেড়ে যায়। তারা চিকিৎসা নিতে আসছে এবং এই চিকিৎসার ধরন থেকে আমরা একটা ডাটা পাই যে এই শীতের মৌসুমেও কিন্তু কিছু কিছু রোগের প্রকোপ বা বৃদ্ধিটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে এই সময় এটা বেড়ে যাচ্ছে এবং এই সময় এটা বাড়বেই, এবং সেভাবে রোগীদের উপস্থিতি আমরা টের পাই। তো এর মধ্যে আরেকটা বিষয় হলো, যখন তারা নিয়মিত চিকিৎসা নিবে না তখন কিন্তু অনিয়মিত চিকিৎসার কারণ, যেটা আমরা মেন্টাল হেলথ ট্রিটমেন্ট গ্যাপ থেকে আসছে, মেন্টাল হেলথ ট্রিটমেন্ট গ্যাপের মধ্যে আমরা দেখেছি যে আমাদের যে গবেষণার রিপোর্টে 92% বা তারও বেশি রোগী আমাদের মানসিক স্বাস্থ্য চিকিৎসা যে ইটা আছে, মানে মেন্টাল হেলথ ট্রিটমেন্ট গ্যাপ, এই ট্রিটমেন্ট গ্যাপটা তো আমরা জানি। তাহলে এর মধ্যে তখন এটাও একটা কারণ যে এই সময় তখন এই রোগীগুলোর তাদের লক্ষণ বা তাদের সিমটম এগুলো বেড়ে যায়। তখন এইগুলো বেড়ে গেলেই তখন পারিবারিকভাবে যারা পরিবারের সদস্যরা আছেন তারাও তখন একটা অস্বস্তি বোধ করেন, তাদেরও সমস্যা হতে থাকে। তখন রোগীদেরকে ভর্তির জন্য এবং আউটডোরে নিয়ে আসা হয়, বহির্বিভাগে নিয়ে আসা হয়। তো আজকে আমরা যে মানে শীতকালে মাদকের প্রভাব নিয়ে আসলে ফোকাসড হয়ে কথা বলতেই চেয়েছি। তো এই মাদকের প্রভাবটা শীতকালে আসলে কেমন থাকে? আপনার কাজের অভিজ্ঞতা থেকে কেমন? শীতের মধ্যে আমরা যেটা দেখেছি, শীতকালটা তো আসলে আমাদের সবারই অনেকটা প্রিয়। এই সময়ে ঘন কুয়াশা থাকে, আহ, শীতের একটা প্রকোপ, সেই সাথে অনেক ধরনের সবুজ গাছপালা, তারপর শাকসবজির অনেক আহ, বিভিন্ন প্রকার শাকসবজি আমরা খেতে পাই। এটা একটা আমাদের আনন্দের ঋতু, এবং ঋতুটাই আসছে কিন্তু বছরের শেষের দিকে। দেখা যাচ্ছে যে এই বছরের শেষেও কিন্তু বেশ কিছু ধর্মীয় উৎসব আছে, সেই উৎসবগুলো এই সময়ে হয়। আমি এর আগে যেটা বললাম যে ছাত্রছাত্রীদের স্কুলের পরীক্ষা বা ইউনিভার্সিটি কলেজ, তাদের পরীক্ষার একটা চাপ এই সময় কমে আসে, পরীক্ষাগুলো হয়ে যায়, তারপরে রীতিমতো ক্লাসগুলো হয়, কিন্তু এই সময় তাদের পড়ালেখার চাপটা কমে যায়, লেখাপড়া একটু রিল্যাক্স থাকে তারা, তখন এই সময়টা তাদের বেশ আনন্দের মধ্যেই চলে যায়। এই আনন্দটা কিন্তু তাদের আহ, বিশেষ করে যে ডিপ্রেসিভ প্রবলেমটা হয়, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সেটার জন্য কিন্তু প্রয়োজন। কিন্তু এই আনন্দটা যদি না পায় তখন কিন্তু যাদের মধ্যে ডিপ্রেশনের প্রবলেম আছে তাদের কিন্তু এটা বেড়ে যায়। এবং দেখা গেছে যে ইয়াংগেস্ট পিপল যারা, মানে যাদের বয়স ধরেন 25 থেকে 28-এর মধ্যে বা তারও কিছু কম, এদের মধ্যে তখন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যেটা আপনি বলেছেন যে কি কি মানসিক সমস্যা দেখা দিতে পারে বা এখান থেকে মাদকের কি প্রবলেম হতে পারে, সেটা আমরা গ্র্যাজুয়ালি আসছি। তো সেই বিষয়টা কিন্তু দেখা যায়। তো এটা যদি দেখা যায় তখন কিন্তু আমরা একটা জিনিস জানি, মানসিক রোগের সাথে কিন্তু মাদকের একটা সম্পর্ক আছে। আবার মাদক সেবনের সাথে কিন্তু মানসিক রোগের একটা সম্পর্ক আছে। আমরা দেখেছি যারা নিয়মিত মাদক সেবন করে বা মাদক গ্রহণ করে তাদের মধ্যে একটা পার্সেন্টেজ আমরা সাইকিয়াট্রিক ডিজিজ পাই। সেটা আমাদের স্টাডিতে এসেছিল 40%-এর বেশি কিছুটা।
পরবর্তীতে 40% বেশি মাদকাসক্ত রোগীদের মাঝে সাইকিয়াট্রিক সাইকিয়াট্রিক ডিজিজ ডিজিজ দেখা আমরা যায়, এটা দেখা পাওয়া যাচ্ছে। যায়। এটা বিভিন্ন রকম সাইকিয়াট্রিক ডিসঅর্ডারস হয়ে যায়। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই সময় যেহেতু কিছু রোগ বেড়ে যায়, মানসিক রোগ, সেটার সাথে সাথে মাদকাসক্তিও আসে। আবার মাদকাসক্ত ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রেও এই যাদের এই ডিজিজে আক্রান্ত যারা আছে তাদের ক্ষেত্রেও এই দুটো ভাইস ভার্সা হিসেবে বাড়তে পারে। আচ্ছা, তাহলে আমরা একটা এখানে বিরতি পার্সেন্টেজটা পেয়েছি। বিরতি নেওয়ার সময় হয়ে এসছে। আমরা একটা বিরতি নিয়ে এসে আবার এই বিষয়ে কথা বলছি। দর্শক সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে শীতকালে মাদকের প্রভাব ও এর প্রতিকার এবং নিরাময় নিয়ে ডাক্তার একেএম খালিকুজ্জামানের সাথে। ডক্টর, যে জায়গাটিতে ছিলাম আমরা, যে শীতকালে আপনি বলছেন যে মাদকের প্রভাবও বাড়ে, আবার অনেক সময় মানে দুটোই ভাইস ভার্সা, মানসিক রোগও বেড়ে যায় এবং মাদকের প্রভাবও বেড়ে যায়। আপনি যেটা বলছিলেন সেই সূত্র ধরে যদি একটু আগাই, যে এরকমও তো অনেক ক্ষেত্রেই শুনেছি যে যারা মাদকে আসক্ত থাকে, যে কোনো আনন্দময় সময়ও তাদের জন্য অ্যাকচুয়ালি মাদক গ্রহণের একটা আহ, মানে তাড়না তারা অনুভব করে। যেমন হ্যাঁ, এই শীতকালের বিভিন্ন ফেস্টিভ্যালের কথা আপনি বললেন, বলেছি। ফেস্টিভ্যাল আছে, ওয়েদারটাও খুব সুদিং, খুব আরামদায়ক খুবই একটা আনন্দদায়ক ওয়েদার এবং থাকে। খুবই প্রিয় একটা মানে মানে টেম্পারেচার, যেটা হুম। তাপমাত্রাটা সেটাও খুব। কি অ্যাকচুয়ালি ওই যে ওইভাবে কানেক্টেড হতে পারে মাদকে হ্যাঁ, যারা এটা আমরা আসক্ত হয় এটাই তাদের কাছ বলছিলাম থেকে? যে শীতকালীন যে মানুষের অনুভূতিগুলো, এটা কিছু কিছু ক্ষেত্রে এত বেশি অনুভূতি বা এত আনন্দ, এত বেশি উপভোগ্য বিষয় চলে আসে যে এখান থেকে কিন্তু অনেকে একটু বিচ্ছিন্ন হয়ে পড়ে, যেটাকে আমরা ডিরেইলমেন্ট বলতে পারি, যে তার নিজের ট্র্যাক থেকে সে সরে পড়ে। যেমন কিছু কিছু ক্ষেত্রে তখন যে বুঝতে পারে যে আমি যদি এটা গ্রহণ করি, বা আমাদের যেটা সাধারণ কথা আছে যে আমাদের পিয়ার প্রেশার, যেটা বন্ধু বান্ধবের যে একটা সমস্যা হয় অসৎ সঙ্গের সাথে মিশে, তখন সেখানে তাকে উৎসাহিত করা হয়। সেও উৎসুকের সাথে উৎসুক, মানে তার ইন্টারেস্ট ডেভেলপড হয় যে আমি একটু উৎসাহের সাথে এটা খেয়ে দেখি। এই খেতে গিয়ে কিন্তু অনেক নতুন মানে মানুষ এই জগতে প্রবেশ করে শীতের মধ্যে। আচ্ছা। এটা কিন্তু একটা আমরা বলবো ওয়েদার প্লাস ফেস্টিভ্যাল, সেই সাথে আপনার সামাজিক একটা আনন্দ উৎসব, এর মধ্যে কিন্তু এটা বেড়ে যেতে পারে। এটা একটা প্রভাব আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে সামাজিক কিছু সমস্যার কারণে, বা যেটাকে আমরা বলেছি পিয়ার প্রেশার কারণে, বিভিন্ন আহ, মাদকাসক্ত বন্ধুদের সাথে মেশার কারণে সে নিজেও একজন মাদক সেবী হয়ে পড়ে, গ্র্যাজুয়ালি হয়ে পড়ে। সে কিন্তু বুঝতেও পারে না যে সে কিন্তু মাদক সেবী একজন অলরেডি সে হয়েও গেছে। এবং সেটা কিন্তু পরিবারের লোকজন কিন্তু যখন বুঝতে পারে তখন অনেকটা দেরি হয়ে যায়। প্রথম দিকে বুঝতে পারে না, কিন্তু একটা পর্যায়ে বুঝে যায় যে মাদকসেবীদের জীবনের যে লাইফস্টাইল, যে জীবন পদ্ধতি, সেটা কিন্তু স্বাভাবিকের থেকে ভিন্ন রকম। যখনই দেখে যে এরকম ভিন্নতা, যখন পরিবারের লোকজন, বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন বুঝতে পারে, তখনই কিন্তু তারা সচেতন হয় যে আমাদের পরিবারের একজন সদস্য মাদকসেবী হয়ে গেছে। এটা কিন্তু শীতকালে, এই যে বলেছি যেটা, যে শীতের আমেজ, শীতের আনন্দ, সেই সাথে বিভিন্ন ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল যেমন আমরা বলতে পারি বছরের শেষ দিন একটা ফেস্টিভ্যাল হয়, আমরা 31st নাইট বলে থাকি। সেটাতে কিন্তু অনেকেই আহ, নতুন করে এটাতে প্রবেশ করে। অনেকে হয়তো পুরনো মাদকাসক্ত ছিলেন, তার যেটাকে আমরা বলি ক্লিন বার্থডে, সে অনেক দিন হয়তো মাদক থেকে সোবার দূরে ছিল। ছিলেন, সোবার ছিলেন, সাডেনলি সে এটাতে স্লিপ করলেন, অ্যাডিক্ট হয়ে আচ্ছা। গেলেন, রিঅ্যাডিক্ট হয়ে গেলেন। মানে রিল্যাপস করার রিল্যাপস চান্সটা অনেক করার একটা বেশি। চান্সটা অনেক বেশি, কারণ এই সময় এই দিন এত বেশি আনন্দ উপভোগ হয়, এত বেশি আমেজ থাকে, যেটা আমরা অনেকেই অনেক সেবী, মাদক সেবীরা নিয়ন্ত্রণ করতে পারে না। এই দিনটা একটা নিয়ন্ত্রণের বিষয়। এছাড়া আরো অনেক ফেস্টিভ্যাল থাকে, অনেক, বিশেষ করে আত্মীয় স্বজনের বিয়ের অনুষ্ঠান থাকে শীতকালে। আহ, তারপর আপনার শীতের মধ্যে অনেক ফ্যামিলি প্রোগ্রাম থাকে, ফ্যামিলি ট্যুর থাকে, বিভিন্ন ট্যুর, বিভিন্ন জায়গায় ভ্রমণ, প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য, সমুদ্র দেখা হয়, নদী দেখা হয়, সেগুলোর জন্য পরিবার থেকে অনেকে এখন একসাথে দল বেঁধে যায়। এগুলো কিন্তু একটা
পর্যায়ে কিন্তু আপনার বন্ধুদের মধ্যে যখন একসাথে বন্ধুরা মিলে যখন কোনো জায়গায় ভ্রমণে যায়, তখন কিন্তু ওই ক্ষেত্রে বন্ধুদের মধ্যে তো অভিভাবক থাকে না, তখন তাদের মধ্যে কিছুটা সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ওই নিয়ন্ত্রণের জায়গাটা কিন্তু খুব মানে অত্যন্ত সেন্সিটিভ। ওকে, তো সেটা থাকতেই পারে। আম, নানান ঋতুর নানান প্রভাব অবশ্যই আছে, তাই বলে ভালো দিকগুলো আমরা অবশ্যই গ্রহণ করব। শীতকালের যে সমস্ত ফেস্টিভ্যাল আছে সেগুলো আমরা এনজয় করব, কিন্তু একটা সুন্দর কথা আপনি বলেছেন, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ, নিজের উপর নিয়ন্ত্রণ। সেই নিয়ন্ত্রণের ব্যাপারটা যেন আমরা মনে রাখি। বিশেষ করে যখন সমবয়সী বন্ধু বান্ধব একসাথে যখন কোথাও বেড়াতে যাচ্ছে বা কোনো উৎসব করছে, সেক্ষেত্রে তো একজন অভিভাবকের উপস্থিতি আমরা দেখতে পাই না, তখন তাদের মধ্যে কিন্তু ওই ওই পরিবেশটা সৃষ্টি হয়ে যায়। নিজেদের উপরেই নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের উপর আরোপ নিজেদের করা। নিয়ন্ত্রণটা তারা হারিয়ে ফেলে। হ্যাঁ, এই আরোপ অথবা করাটা খুব ইম্পর্টেন্ট। যারা মাদকসেবী বন্ধু আছে, তারাই সেখানকার পরিবেশটাকে নিয়ন্ত্রণ করে ফেলে নিজেদের হাতে, এবং যারা নতুন করে সেখানে আসে তাদেরকে আসক্ত হওয়ার জন্য উৎসাহ দেয়, অথবা তাদেরকে অনেক সময় বাধ্যও করে। এটা আমাদের বুঝতে হবে। এই বাধ্য করা বা উৎসাহ দেওয়া, এই এই ইস্যুগুলো কিন্তু আমাদের পরিবারের সদস্যদের, বিশেষ করে বাবা মা থেকে শুরু করে আহ, যারা ভাই বোন আছেন, আত্মীয় স্বজন আছেন, চাচা ফুফু মামা খালু খালা, তাদের কিন্তু এই বিষয়গুলো বিশেষভাবে লক্ষ্য করা দরকার। যে আমার ছেলেটা যদি ওখানে যায় বা আমার পরিবারের সদস্য যদি সেখানে যায়, তাহলে তো সে তো ওইখানে ওদের সাথে মিশে সে আসক্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা ইদানিং একটা জিনিস দেখেছি, যেমন ধর্মীয় উৎসবগুলো যাচ্ছে, ধর্মীয় উৎসবের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে উৎসবের আগের দিন রাতে একটা আনন্দ হয়, সবাই আনন্দ করে। সেখানেও দেখেছি যে অনেকে এখন নিজেকে নিরাপদ রাখার জন্য, বা আমি যেন পুনরায় আসক্ত না হই, এজন্য সে আগে থেকেই হাসপাতালে যে ভর্তি হয়। এই জিনিসটা আমরা রিসেন্ট বা ইদানিং আমরা অনেকের মধ্যে দেখতে পাচ্ছি। কেন? কারণ ওই দিন হয়তো সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, এজন্য সে পূর্ব থেকেই, সে 7 দিন বা 10 দিন আগে থেকে সে একটা নির্দিষ্ট সময়ের জন্য হাসপাতালে সে নিজেই, বা যেটাকে আমরা বলি, নিজেকে আবদ্ধ হ্যাঁ, করছে। যেটাকে আমরা বলি স্বেচ্ছায় সে ভর্তি হচ্ছে, সেলফ ডিসিশন বা সেলফ মোটিভেটেড হচ্ছে। তো এই জিনিসটা থেকেও কিন্তু সে তার নিজেকে রক্ষা করার একটা কৌশল এটা সুযোগ বা কৌশল সে অবলম্বন করছে, অবলম্বন এটাও করছে। কিন্তু তার জন্য ভালো তার হচ্ছে, জন্য খুবই খুবই পজিটিভ। ভালো এবং হচ্ছে। এটাও মানে এই যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে ইনফরমেশনটা ডিসেমিনেট করছি, এটা হ্যাঁ, এটা অন্যদের জন্য ইদানিং খুব আমরা জানা দেখতে পাচ্ছি যে প্রয়োজন। অনেকে এরকম হচ্ছে, বিশেষ করে আহ, আহ, যেগুলো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো আছে, সেখানে এই ধরনের রোগীরা যে আগে থেকে ভর্তি হয়ে থাকে, যেন ওই উৎসব শেষ হয়ে গেল তখন সে আবার বেরিয়ে চলে আসে। তো এবার একটু আপনার কাছে যদি আসি, যে এই যে রিল্যাপসের, আমি রিল্যাপস দিয়ে স্টার্ট করি। যারা নতুন আসক্ত হয়েছে তাদেরটা শুনবো, কিন্তু যাদের রিল্যাপস হয়ে যাচ্ছে তাদের করণীয় কি? যেটাই আমরা করি না কেন, সেটাকে পরিপূর্ণভাবে মানে সমাপ্ত বা পরিপূর্ণভাবে এটাকে সম্পন্ন করা, সেটা যদি না হয়, তাহলে দেখা যাচ্ছে যে যারা মাদক সেবী, মানে যারা অনেক দিন থেকে মাদক আসক্ত, হুম, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে একটা মাদক মুক্ত জীবন পাই না, আমরা হুম, তাদেরকে উপহার দিতে পারি না, তারাও নিজেদেরকে তৈরি করতে পারে না। হুম, এটার এটা মূল আপনি যেটা বলেছেন যে মূল বা কি কারণ হতে পারে, তার একটা মূল কারণ হচ্ছে ঋতুচক্র তো আছে, ঋতুর একটা প্রভাব আছে, শীতকালীন একটা প্রভাব তো অবশ্যই আছে। সেটা হচ্ছে যে যখন তারা একটা কৌশলগত বা একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক চিকিৎসা তারা যখন গ্রহণ করে, সেই চিকিৎসার একটা নির্দিষ্ট সময় আছে, হুম, সেই সময়টা তাকে সেইভাবে একটা প্রোগ্রামের মধ্যে একটা নির্দিষ্ট কৌশল এবং কিছু সাইকোলজিক্যাল যে মোটিভেশন ট্রিটমেন্ট, এমনকি কিছু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, বিশেষ করে কিছু ওষুধও খেতে হয়। এটা যদি পরিপূর্ণ ও সম্পূর্ণ না হয়, তাহলে তার চিকিৎসাটা কিন্তু অসম্পূর্ণ থাকলো। তার এই চিকিৎসার মধ্যে যদি সে নিজেকে পরিপূর্ণ তৈরি করতে না পারে, তাহলে তার পরিপূর্ণ চিকিৎসা না হওয়ার কারণে তার আসক্ত জীবন থেকে সে কখনো আহ, বলবো না যে সে মানে সম্পূর্ণভাবে রিকভারি, বা যেটাকে আমরা বলি মাদক জগৎ থেকে সে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করা, হুম, সেটা সম্ভব হয় না।
ওকে। এটা আমরা একটা এক- বলেছি। আচ্ছা, এটা নিয়ে আরেকটু শুনতে চাই বিস্তারিত একটা বিরতির পর। দর্শক, আরেকটা বিরতি আমরা নেব, খুবই ছোট্ট করে, সঙ্গে থাকবেন আশা করি। আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি। কথা হচ্ছে শীতকালে মাদকের প্রভাব ও এর প্রতিকার এবং নিরাময় নিয়ে ডক্টর একেএম খালিকুজ্জামানের সাথে। ডক্টর, যেখানটাতে ছিলাম যে আম, যারা রিল্যাপস হচ্ছে তাদেরকে আপনি বলছেন যে চিকিৎসা ব্যবস্থাটা তাদের অ্যাকচুয়ালি আবার পুনরায় শুরু করার প্রয়োজন। যারা নতুন করে আসক্ত হচ্ছে তারা কি করবে সেই জায়গাটাতে? হ্যাঁ, নতুন করে আসক্তর বিষয়টা হচ্ছে যে এখানে বেশ কিছু ফ্যাক্টরস বা কারণ বা আমরা যেটাকে বলতে পারি আহ, বেশ কিছু বিষয় এখানে সম্পর্কিত। এটার একটি হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হলো যে বন্ধু নির্ণয় বা ফ্রেন্ডস সিলেকশন। আচ্ছা। যেটা আমরা দেখেছি যে অনেক ফ্রেন্ডস যারা আছেন তারা কিছুটা পরিবেশকে নিয়ন্ত্রণ করে, বা বন্ধুরা একসাথে হয়েছে যেখানে আড্ডা হচ্ছে, সে আড্ডাটাকে সে নিয়ন্ত্রণ করছে। কারা নিয়ন্ত্রণ করছে? মাদক সেবী কিছু বন্ধু হয়তো আছে, তারাই সেই পরিবেশটাকে নিয়ন্ত্রণ করছে। এবং এই পরিবেশটা নিয়ন্ত্রণ করতে গেলে তাদের মধ্যে একটা লিডারশিপ দেখা যায়। এখন যারা নতুন আসছে তারা কিছুটা টিমিড বা শাই বা একটু চুপচাপ থাকে, বা তারা নিজেদেরকে একটু গুটিয়ে রাখে। তারা দেখতে পাচ্ছে যে আমার এই বন্ধু বেশ পরিবেশকে সে নিজেকে নিয়ন্ত্রণ রেখেছে, তার মধ্যে একটা লিডারশিপ ভাব আছে, বা সে প্রভাবশালী। হ্যাঁ প্রভাবশালী। সে যখন দেখতে পাচ্ছে যে না, তার মধ্যে এতগুলো গুণ আছে, সে বেশ স্মার্ট, হ্যাঁ, তার কথাবার্তা বেশ চৌকস, চিন্তা চেতনা, তাহলে আমি তার মতো হওয়ার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে তার মতো হতে হলে কি হয়, মাঝে মাঝে সে একটু সেবা করে, মাদক সেবন। তাহলে মাদক সেবনটা আমিও তাহলে করি। এই যে তার মধ্যে একটা ফিলিংস বা ইমোশনাল একটু যে চেঞ্জ, যে আমি এরকম হতে চাই, আমিও একটু গ্রহণ করতে পারি। অথবা এই ক্লাব আছে বা একটা জায়গা আছে বা কোনো বাসায় পার্টি আছে, সেখানেও আমি যাই, না গেলে তো আমার সমাজের থেকে আমি পিছিয়ে যাব। এই চেতনাগুলো কিন্তু তাদেরকে এই মাদক সেবার ক্ষেত্রে, মাদক সেবনের ক্ষেত্রে, যারা নতুন আসে এই জগতে, তাদেরকে উৎসাহিত করে বা উদ্বুদ্ধ করে। এবং তারা কিন্তু সেইখানে খুব বেশি মোটিভেটেড হয় টু গো দা পিয়ার প্রেশার। এই ক্ষেত্রে যদি সে তার নিজের ব্যক্তিত্বকে সে কন্ট্রোল করতে পারে, বিশেষ করে পারিবারিক চিন্তা চেতনার মধ্যে যদি সে নিজেকে গড়তে পারে যে না, আমার এইখানে এই 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 মানে ভূমিকা, এটা আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন এখান থেকে আমার ভালো কিছু নেওয়া, কিন্তু আমি এখানে মিশে যাব না, তাহলে সে ভালোটা কিছু নিয়েই সে কিন্তু তার জীবনকে সে গড়তে পারে। এছাড়া আরেকটা হচ্ছে যে আহ, বিশেষ করে যেটা আমরা আগে বলেছি যে একটা স্টাডিতে আমরা পেয়েছি যে শীতকালীন সময়ে যুবক বয়স যারা আছে, ইয়াংগেস্ট এইজ, তাদের কিন্তু মেজর ডিপ্রেশনের একটা লক্ষণ বেশি দেখা যায়। হ্যাঁ, ডিপ্রেশনের লক্ষণ দেখা যাচ্ছে। আরেকটা বিষয় দেখেন, যে সমস্ত দেশে তুষার পড়ে বা স্নোফল হয়, যাদের টেম্পারেচার অনেক কম, মাইনাস টেম্পারেচার, তাদের মধ্যেও কিন্তু একটা ডিপ্রেশনের সাইন আছে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আমরা পাই। বা অনেক সময় ম্যানিক প্রবলেমও হয়, যেটা উত্তেজনাও আসে। আবার এটাও দেখা গেছে যে যে সমস্ত দেশে হাইটস খুব বেশি, মানে উঁচু উঁচু পাহাড় আছে, মানুষ উঁচু উঁচু পাহাড়ে বসবাস করে, তাদের মধ্যে ডিপ্রেশনটা আরো বেশি। যারা আমরা কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট এসেছিল, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, যারা আহ, বিভিন্ন রাষ্ট্রে পড়াশোনা করছে, বাংলাদেশের ছেলেমেয়েরা, তাদের মধ্যে কিন্তু আমরা একটা ডিপ্রেশনের একটা সাইন পেয়েছি। সেটা হচ্ছে তারা নিজেরাই এসে আমাদেরকে বলেছে যে আমি এইরকম সমস্যায় ভুগছি, এবং সেটা আমরা স্কেলিং করে দেখেছি, তার মধ্যে ডিপ্রেশনের স্কোর অনেক হাই। এটা শীতকালে, এবং সেটা হচ্ছে উঁচু পাহাড়ি এলাকায় তারা অনেক সময় মানে তাদের দুর্গম হোস্টেল, ল্যান্ডস্কেপ যখন তাদের হচ্ছে, হোস্টেল বা তাদের ডরমিটরি ডর্মস গুলো হচ্ছে ওই সমস্ত জায়গায়। আহ, আহ, দুর্গম ভূমি এবং দুর্গম আহ, পরিবেশ, পরিবেশ, সেটাও হ্যাঁ, একটা ডিপ্রেশন অনুকূল না তৈরি করে। প্রতিকূল পরিবেশ, প্রতিকূল এগুলোতেই পরিবেশ, হ্যাঁ। তাদের এই প্রবলেম গুলো হতে পারে। নতুনদের ক্ষেত্রে তো হ্যাঁ, বললাম। যারা আসলে নতুন ভাবে আসক্ত হচ্ছে হ্যাঁ, তাদের জন্য তাদের জন্য এটা তারা কি করবে? তখন ওই ওই যে বলেছি যে তাদের ডিপ্রেশনের মানে রেটটা বেশি হয়ে যায় অনেক সময় তাদের শীতকালীন তাদের সময়। করণীয় কি আসলে, তারা তখন কি ওই করবে? ওই 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 সময় যদি তারা একটা প্রপার গাইডলাইন না পায়, তাদের যদি সঠিক একটা দিক নির্দেশনা না থাকে, তাহলে যেটা হয়,
তারা বিভিন্ন প্রকার আসক্তি জড়িয়ে যায়। কারণ তাদেরকে তো বাঁচতে হবে। তারা যে দেখতে পাচ্ছে যে আমি যদি এইভাবে হতাশার মধ্যে দিনকে দিন আমার চলে যাচ্ছে, আমাকে তো উৎসাহ নিয়ে আসতে হবে। ইভেন এমনও আছে, পরীক্ষা চলে আসছে, পরীক্ষার মধ্যে আমার হতাশা কাজ করছে, কিন্তু আমি পরীক্ষাতে ভালো করতে পারছি না। তখন সে কি করে, অনেক ধরনের মাদক সেবন আছে যেগুলো খাওয়ার পরে পরীক্ষায় খুব ভালো করা যায়। কিভাবে? 3 থেকে 4 দিন ঘুম ছাড়া পড়াশোনা করতে পারে। সেখানে কোনো ডিপ্রেশন থাকবে না, সেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো পেইনফুল ইভেন্টস থাকবে না। সে সুন্দর, সে পড়াশোনা করে যাচ্ছে। তাহলে এই যে সে একটা মাদক নিয়ে সে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বা তার হতাশাকে সে দূর করতে চাচ্ছে, এটা তো সঠিক বা স্বাস্থ্যসম্মত না। সে মনে করছে যে আমি সাময়িকভাবে এখান থেকে নিজেকে আমি মানে আগে এখান থেকে বেরিয়ে আসি, আমার সাকসেসটা এখান থেকে বের করে নিয়ে আসি। আমার যেহেতু ডিপ্রেশন হয়ে আছে, আমি যখন ডিপ্রেসিভ হয়েছি, তাহলে আমার প্রয়োজন হচ্ছে এখানে একটা মাদক সেবন করে আমি নিজেকে তৈরি করে ফেলি, আমার পরীক্ষাটা ভালো হোক। কিন্তু এটা তো নট এ হেলদি ওয়ে, এটা তো স্বাস্থ্যসম্মত না। তাহলে সেখানে প্রয়োজন হচ্ছে তাকে সঠিক চিকিৎসা এবং তাকে সঠিকভাবে একটা মনস্তাত্ত্বিক ভাবে তাকে আমরা যদি প্রপার সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সেলিং এ নিয়ে আসি, তাহলে সেটা আর করবে না। এই জায়গাটাতে একটা প্রশ্ন আমার মনে তৈরি হলো, সেটা হচ্ছে যে এই যে যারা প্রাথমিকভাবে মাদকে আসক্ত হন, আম, তারা চিকিৎসায় আসলে তাদের আসক্তি থেকে সরে আসার সম্ভাবনার জায়গাটি, এবং যারা দীর্ঘদিন মাদকে আসক্ত আছেন তারা চিকিৎসা নিলে সেখান থেকে তাদের মাদক নিরাময় হওয়ার সম্ভাবনা, এই দুটোর মধ্যে কাদের সম্ভাবনা আসলে বেশি, কারা সহজেই রিকভার করে আসতে পারে? এটা আমরা এই ধরনের আমরা অ্যাকচুয়ালি কোনো ডাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না হুম হুম। যে না, আপনার অভিজ্ঞতা থেকে আপনি যে আমাদের কিরকমটা অভিজ্ঞতা পান? থেকে আমরা দেখেছি যে যারা প্রথমে বলেছিলাম যারা পরিপূর্ণভাবে রিহ্যাব প্রোগ্রামটা করে না, তারা কিন্তু বারবার আসক্ত বা যেটাকে আমরা বলি অ্যাডিক্ট রি-অ্যাডিক্ট হচ্ছে, রিল্যাপস হচ্ছে, রিকারেন্স হচ্ছে, তাদের হচ্ছে, বারবার হচ্ছে। কিন্তু যারা একটা টোটাল প্রোগ্রামটা কমপ্লিট করে এবং সেটা পরিশ্রম দিয়ে, কষ্ট দিয়ে, তখন তারা ওই প্রোগ্রামটা তাদের ব্রেইন বা ইমপ্রেশন বা তাদের মন মগজে সেটা বসে যায়। তখন তারা যখন আবার পুনরায় মাদক গ্রহণ করতে যাবে, সেক্ষেত্রে তাদের ওই বিষয়গুলো মনে পড়ে যে না, আমি এখান থেকে আমি বেঁচে থাকতে হবে, এই বিষয় থেকে আমাকে এড়িয়ে চলতে হবে, এই সমস্যা আসছে, এইখান থেকে আমাকে এখন পালিয়ে যেতে হবে, আমাকে এখন সঠিক পথে চলে যেতে হবে, আমি এই পথে যাব না। এই বিবেচনাগুলো তার মধ্যে আসে। কিন্তু যারা আসেন, যারা করেন না, তাদের মধ্যে কিন্তু এই প্রবলেমটা থেকে যায়, তারা কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আচ্ছা, তার তাহলে মানে আমরা কি এটা পুরনোদের মধ্যে বললাম যে পুরনোদের মধ্যে কিন্তু এই বিষয়টা বেশি দেখা যায়, আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি। তারা তখন আবার আবার অনেক ক্ষেত্রে এটাও তারা মনে করে যে আমি তো অনেকদিন আসক্ত ছিলাম, আমি তো বিষয়টা ভালো বুঝি, আজকে একটু খেয়ে নেই তো অসুবিধা কি আছে, আর খাবো না। এই যে যেটাকে আমরা বলি ফার্স্ট ডোজ ডাজ দ্য ড্যামেজ, একটা কথা আছে যে প্রথম ডোজটাই তার সর্বনাশ করে ফেললো, সেটা আবার সে কি হলো, আসক্তে জড়িয়ে পড়লো, পুনরায় আসক্ত হলো। আর নতুনদের ক্ষেত্রে যেটা বলেছেন, তারা যখন প্রথম দিকে আসে তাদেরকে যদি টোটালি আমরা একটা কমপ্লিট রিকভারি প্রোগ্রাম বা রিহ্যাব প্রোগ্রাম দিতে পারি এবং সে প্রোগ্রামে যদি সে অ্যাটেন্টিভ হয়, সে যদি লেবোরিয়াস হয়, কষ্ট করে, সে যদি বুঝতে পারে যে না, আমার এই জগৎ থেকে আমাকে উদ্ধার হতে হবে, আমি এই জগৎ থেকে বাঁচার জন্য শুধু চিন্তা করলে হবে না, বেশ কিছু পরিশ্রম আছে, বেশ কিছু প্রোগ্রাম আছে, বেশ কিছু চিন্তার কৌশল আছে, বেশ কিছু অনুশীলন আছে, মন চিন্তা চেতনার অনুশীলন, সেইগুলো আমাকে করতে হবে। আমাকে বেশ কিছু কাউন্সেলিং এ যেতে হবে, থেরাপিতে যেতে হবে, বিভিন্ন প্রোগ্রামে যেতে হবে, এমনকি আমাকে প্রয়োজনে আমার বিভিন্ন কিছু ওষুধ খেতে হতে পারে, সাইকিয়াট্রিস্টের ডিসিশন লাগবে, সেক্ষেত্রে আমার সাইকিয়াট্রিস্টের ওষুধ খেতে হবে। এই বিষয়গুলো কিন্তু তখন তার মধ্যে আসবে এবং আচ্ছা, যখন সে আসবে আপনি তখনই সে বলছেন যে ফিরে আসতে পারবে। আপনি বলছেন যে একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ পিরিয়ড তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে হ্যাঁ, এবং যেটা সেটা আমরা খুব জরুরি। আমরা যেটা আমরা দেখেছি আমরা বিভিন্ন আমরা প্ল্যানিং ওই এ আর কি। ওই প্ল্যানিংটা শুনবো, একটা বিরতি থেকে এসে আমরা সেটা শুনবো। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি আমরা, সঙ্গে থাকুন।
ফিরে এসেছি বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। আর যে কথা হচ্ছে ডক্টর একেএম খালিকুজ্জামানের সঙ্গে শীতকালে মাদকের প্রভাব ও এর প্রতিকার এবং নিরাময় এই বিষয়ের উপর। এবার তাহলে আমরা যদি একটু জানতে পারি যে এই চিকিৎসা পদ্ধতিটা যেটা আপনি বললেন যে একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ টাইম চিকিৎসায় থাকা প্রয়োজন এবং সেই চিকিৎসার বেশ কিছু কম্পোনেন্ট আছে সেটাও আপনি ইনক্লুড করেছেন। একটু যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে সেটা জানান। ফ্যামিলি মেম্বারদের মধ্যে যেই মাদকাসক্ত হয়ে পড়ে, এটা এমনও হতে পারে যে কোনো পরিবারের বাবাও হতে পারে, হুম। হয়ে যায় অনেক সময়। আর ছেলে মেয়েদের হওয়ার সম্ভাবনা একটু বেশি, বা ছোট ভাই, ছোট মানে ভাগ্নে বা ভাতিজি যারা আমরা বলি, রিলেটিভস বা আত্মীয় স্বজনের মধ্যে এটা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চিকিৎসার জগৎটা কিন্তু খুব কঠিন না, এবং এটা অত্যন্ত ভয়ঙ্কর বা ভয়াবহ কিছু না। আচ্ছা। এটা অত্যন্ত আনন্দ এবং জীবন ঘনিষ্ঠ। আমি বলবো যে এটার সাথে মানুষের জীবনের সুকুমার বৃত্তি, আমাদের যে ইনার যে কোয়ালিটিস, হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান কোয়ালিটিস গুলো ডেভেলপমেন্ট, এটাও একটা সুন্দর আহ, আহ, ছক এই চিকিৎসা পদ্ধতির মধ্যে আছে। একটু যদি আমাদের খুলে হ্যাঁ, বলেন। সেটা আমরা বলবো এরকম, যেমন আসক্ত ব্যক্তি কিন্তু সহসাই কিন্তু সে কাউন্সেলিং বা সাইকোথেরাপি রিসিভ করতে পারবে না, কারণ ওই সময় তার মধ্যে অনেক ইনটক্সিকেশন বা যেটাকে আমরা বলি যে মাদকের বিষক্রিয়া তার শরীরের মধ্যে কাজ করে। তখন তার চিন্তা চেতনা, তার মন মগজের মধ্যে কিন্তু মাদকের প্রভাব, তার সমস্ত রক্তের মধ্যে কিন্তু মাদক দ্রব্যের একটা চলাফেরা চলছে। ওইটা থেকে তাকে আমরা এই ইনটক্সিকেশন পিরিয়ডে কিন্তু সে মানসিকভাবে অনেক কিছু বলে ফেলে, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, ঘুম হচ্ছে না, কথা বেশি বলছে, অনেক সময় বিভিন্নভাবে রাগ জিত করছে, ভাঙচুর করছে, পরিবারের বয়োজ্যেষ্ঠকে মানছে না, বাইরে চলে যাচ্ছে, অজস্র টাকা পয়সা খরচ করতেছে, ইভেন বাসার থেকে সে প্রচুর টাকা দাবি করছে। এই বিষয়গুলো তো আমরা জানি। তো এগুলো হচ্ছে ওই সময় প্রয়োজন হচ্ছে তাকে ভর্তি আমাদের কিন্তু একটা বড় একটা চিকিৎসার প্রথম ধাপ। এই ধাপটাকে আমরা অনেক সময় মনে করি ভর্তি ছাড়াই আমি বাসায় কিন্তু এই চিকিৎসাটা করতে পারবো। অনেক অভিভাবক এটা মনে করেন বা অনেকেই মনে করেন, আসলে এটা মনে করার বিষয় না, এটা একটা বৈজ্ঞানিক ব্যাপার, যেটা আমি বাসায় সম্ভব না। এটা আমি যদি তাকে ভর্তি করি একটা সুনির্দিষ্ট জায়গায়, সরকারি হাসপাতাল অনেক আছে, সেখানে করতে পারি, বা বেসরকারিতে যদি করতে চাই সেখানেও করতে পারি। তো এইটা যদি করা হয় তখন ওই ভর্তি প্রক্রিয়া থেকে তার মাদক নিরাময় শুরুটা হয়ে যায়। সেটা প্রথম হচ্ছে তাকে আমরা ডিটক্সিফিকেশন করা হয়, তাকে আমরা ডিটক্স একটা ফ্লোর থাকে যেখানে সে নিজেকে তার মাদক থেকে সে মুক্ত হয়, কারণ সে তো আর মাদক গ্রহণ করার সুযোগ পাচ্ছে না। হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে সে একটা কনফাইনমেন্ট এরিয়াতে চলে গেল, সে একটা বাধা ধরা নিয়মের মধ্যে তাকে থাকতে হবে, সে ইচ্ছে করলে মাদক গ্রহণ করতে পারছে না, তার কিছু উইথড্রল হতে পারে, যেটাকে আমরা বাংলায় বেড়া বলি, বা বিভিন্ন রকম শারীরিক উপসর্গ হতে পারে, মানসিক উপসর্গ হতে পারে। সেক্ষেত্রে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তারা চিকিৎসাটা দেবেন। এখানেতে ছোট্ট একটা প্রশ্ন একটু অ্যাড করি। এই যে একটা জায়গায় নিজে মানে তাকে যে আবদ্ধ থাকতে হচ্ছে, এই বিষয়টি নিয়ে অনেকেরই ভীষণ প্রশ্ন তারা তোলেন যে এটা কি মানবাধিকার বিরোধী কিনা? মানবাধিকার বিরোধী কথাটা তো আসলে সেই আইনে আমরা চিন্তা করিনি কখনো, তবে এটা না, কারণ এই ক্ষেত্রে তাকে সুস্থ হওয়ার জন্য তাকে সেরকমই আসতে হবে। যেমন একজন রুগীর একটা টিউমার অপারেশন করতে হবে, বাংলায় সাধারণ কথাই বলি, এখন তাকে যদি অপারেশন করতে হয়, অপারেশন টেবিলে, ওটিতে তাকে তো শুতে হবে, তাকে রেডি হতে হবে। সেক্ষেত্রে তাকে তো সার্জন এসেই তো আমাদের সার্জারি স্যাররা এসেই তো তাকে অপারেশন করবেন না। অ্যানেস্থেশিয়া ডাক্তার যিনি আসেন বিশেষজ্ঞ, উনি এসে আগে তাকে অজ্ঞান করবেন, প্রয়োজন মতো তাকে অ্যানেস্থেশিয়া দিয়ে তাকে আগে চুপচাপ করবেন, তারপরে সেখানে আমাদের কি করতে হবে, সার্জারি করতে হবে। এইভাবে তো আমরা জিনিসটা একটা রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট তৈরি করতেই হবে, এছাড়া সম্ভব না। একটা শিশুকে বা একটা শিক্ষানবিশকে বা একটা ছাত্রছাত্রীকে যদি তাকে আমরা জ্ঞান অর্জন করার জন্য বলি, নির্দিষ্ট একটা জায়গায় তাকে পড়াশোনা করতে হবে, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, তাকে নিয়মিত করতে হবে। এটা কিন্তু মানব অধিকারের মধ্যে পড়ছে না, কারণ ওই পরিবেশে না যাওয়া পর্যন্ত সে মাদক ছাড়বে না। যখন সে পরিবেশে যাবে,
সেখানে 2 থেকে 3 সপ্তাহ, 14 থেকে 21 দিন বা 28 দিনও হয়, এই দিনটার মধ্যে তার বডি থেকে নির্বিষ্ক্রিয়ণ, যেটাকে আমরা বলি ডিটক্সিফিকেশন, এটা বেরিয়ে হয়। এই ডিটক্সিফিকেশন হওয়ার পর থেকেই সে অনেকটা স্বচ্ছন্দ, সুস্বাস্থ্য এবং তার মনোবিকাশ হয়, তার মনে আনন্দ আসে এবং তার বিশেষ করে ব্রেইনের মধ্যে যে এবং বডির মধ্যে যে মাইক্রো মলিকুলস গুলো থাকে, বিভিন্ন সাবস্ট্যান্স বা নেশার, সেগুলো বেরিয়ে যাচ্ছে, সেগুলো আমাদের বিভিন্নভাবে বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। তো বেরিয়ে যাওয়ার পর সে যখন অনেকটা সুস্থ হয় তখন সে প্রোগ্রামগুলোতে যেতে পারে এবং যখন তার বিভিন্ন রিহ্যাব প্রোগ্রাম, সাইকোথেরাপি, ডিঅ্যাডিকশন কাউন্সিলিং এগুলো যখন শুরু হয় তখন সে জীবনকে অনুভব করে যে আমি যে ভুলগুলো করেছি সে ভুলগুলো সে পরিষ্কার বুঝতে পারে যে আমার এখানে এখানে এই ভুলগুলো হয়েছে, এই ভুলগুলো থেকে আমাকে ফিরে আসতে হবে এবং ইট ইজ এ রেগুলার প্রসেস। তার একটা কাউন্সিলিং পিরিয়ড, ডিঅ্যাডিকশন কাউন্সিলিং পিরিয়ড, সাইকোথেরাপি পিরিয়ড, এভাবে তার এই বিষয়গুলোকে সে উপলব্ধি করে এবং এই রিহ্যাব প্রোগ্রামটাকে তার কমপ্লিট করতে হয়। এটা আপনি প্রোগ্রাম বলছেন, এটা মানে প্রোগ্রামটার ভেতরে কি কি থাকে? ডক্টর কাজ করছে, সাইকোলজিস্ট কাজ করছে, বা কতদিন বসে তাদেরকে এই প্রোগ্রামটা নিতে হয়? এখানে ডক্টর, সাইকিয়াট্রিস্ট কাজ করছেন, এখানে অন্যান্য ডিসিপ্লিনে ডাক্তারদেরও প্রয়োজন হতে পারে। যেমন কারো কারো হয়তো বিশেষ করে হৃদরোগ হতে পারে, কারো কিডনি রোগ হতে পারে, কারো ফুসফুস বা শ্বাসতন্ত্রের রোগ হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো একটা মাল্টি ডিসিপ্লিন টিমও এখানে কাজ করে সাইকিয়াট্রিস্টের সাথে। এখানে সাইকিয়াট্রিস্ট হচ্ছে, আমি বলবো যে এই টিমের টিম লিডার বলা যায় এবং অন্যান্য ডিসিপ্লিনের ডাক্তারও এখানে কাজ করে। কাজ করার সাথে সাথে এখানে আমাদের যারা একসাথে আমরা যারা কাজ করি বা আমাদের কলিগ হিসেবে সেখানে সাইকোলজিস্ট আসেন। হ্যাঁ, সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপি দিয়ে আমাদের যে ডেভেলপমেন্টটা হচ্ছে যে পেশেন্টদের বা ক্লায়েন্টদের, সেই সাথে ডি অ্যাডিকশন কাউন্সিলর যারা হচ্ছে যে মাদক থেকে প্র্যাকটিক্যালি কিভাবে বেঁচে আসতে হবে, কিভাবে নিজের জীবনটাকে ডেভেলপ করতে হবে, কিভাবে বিভিন্ন ট্রিক্স গুলো কাজে লাগাতে হবে, কিভাবে বিভিন্ন রকম বন্ধুদের যে মাদক সেবক বন্ধু যারা, মানে যারা ব্যাড কোম্পানি বা যারা পিয়ার প্রেশার, সেখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে, সেই টেকনিক্স গুলো তাকে শেখানো হয় এবং এগুলো শিখে তখন সে নিজেকে তার নিজের উপলব্ধিটাকে সে বৃদ্ধি করে, ডেভেলপ করতে পারে যে না আমি এগুলো আর করব না। তাহলে একটা টিম ওয়ার্ক এখানে কাজ করবে, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, ডি অ্যাডিকশন কাউন্সিলর, অকুপেশন থেরাপিস্ট, সাইকিয়াট্রিক নার্সেস, ইভেন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। আচ্ছা, তাহলে এই অনেক সবাই একটা টিম, মিলে আসলে বড় একটা টিম সেখানে কাজ করে এবং সেই মানে এই টিমটা ওটাকে একটা অ্যাকচুয়ালি টিমটাই একটা প্রোগ্রাম বলা টোটাল হচ্ছে, রিহ্যাব প্রোগ্রাম রিহ্যাব প্রোগ্রাম। ডেভেলপ অনেক করে ফেলে। অনেক ধন্যবাদ ডক্টর। আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের আমাদের এই আলোচনা থেকে আমরা এইটাই জানাতে চাই যে ঋতু পরিবর্তনের সাথে সাথে মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে। মাদকে যারা আক্রান্ত আছেন তাদের আক্রান্তের হার বাড়তে পারে বা কমতে পারে, যেটাই হোক তারা যেন বসে না থেকে তারা যেন সেবা নেন সেবাটা নেয়। এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই সব প্রতিষ্ঠানগুলোতে তারা সেবা নিতে যান। তার মধ্যে প্রমিসেস মেডিকেল একটি, সেখানেও তারা মাদকাসক্তির চিকিৎসা কিংবা অন্যান্য মানসিক সমস্যায় যদি থাকেন সেখানে তারা এসে সাহায্য নিতে পারেন। তো অনেক ধন্যবাদ। আজকে আমরা এখানেই শেষ করব আমাদের আয়োজন। প্রিয় দর্শক, সঙ্গেই থাকবেন আশা করছি পরবর্তী অনুষ্ঠানে। আজ আমরা এখানেই আমাদের আলোচনা শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।